প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু পড়ছিলাম এন্ট্রপি। এন্ট্রপির অলরেডি দুইটা ভিডিও তোমাদের জন্য ইউটিউবে আপলোড করা হয়েছে। আজকে এন্ট্রপির এটা থার্ড ভিডিও। এই ভিডিওতে আজকে আমরা দেখব বিভিন্ন প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনটা কেমন হয়। আজকের এই ভিডিও দেখার আগে এন্ট্রপি সম্পর্কে টোটাল কনসেপ্ট যদি ক্লিয়ার করতে চাও তাহলে অবশ্যই আগে এন্ট্রপির 1 এবং পার্ট 2 ভিডিও দুইটা তোমরা দেখে নাও। তো আজকে আমরা যেটা পড়ছি বিভিন্ন রকম প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। তার আগে এখানে কি লেখা আছে আমরা একটু এখানে নজর দেই। দেখো, এন্ট্রপির চেঞ্জ হচ্ছে ডেল কিউ বাই টি। তোমরা সবাই জানো এই সূত্রটা কখন ব্যবহার করা হয়। এই সূত্র ব্যবহার করা হয় কনস্ট্যান্ট টেম্পারেচারের ক্ষেত্রে। এন্ট্রপির চেঞ্জ ডেল এস ইকুয়াল ইন্টিগ্রেশন ডি কিউ বাই টি। এই সূত্রটা ব্যবহার করা হয় টেম্পারেচার যদি ভেরিয়েবল হয়, পরিবর্তনশীল টেম্পারেচারের ক্ষেত্রে। টেম্পারেচার চেঞ্জ হয়ে যদি একটা নির্দিষ্ট টেম্পারেচার থেকে যদি আরেকটা নির্দিষ্ট টেম্পারেচারে উন্নীত হয় সিস্টেম, তখন আমরা এন্ট্রপির এই সূত্রটা ইউজ করি। আর এইটা হচ্ছে থার্মোডাইনামিক্স ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। অর্থাৎ কোনো সিস্টেমকে কিছু পরিমাণ তাপ প্রদান করলে বা সেখান থেকে কিছু তাপ বের করে নিলে অন্তঃস্থ শক্তির চেঞ্জ হয়, ইন্টারনাল এনার্জির চেঞ্জ হয় এবং কাজ সম্পাদিত হয়। এবং ডেল কিউ, ডেল ইউ, ডেল ডাব্লিউ এই পরিবর্তনগুলো, এই কৃতকাজ, ইন্টারনাল এনার্জি, হিট, এগুলোর যে পরিবর্তন, এই পরিবর্তনগুলো যদি খুব ক্ষুদ্র হয় তখন আমরা ডেলের জায়গায় ডিটা ব্যবহার করি, ডি কিউ, ডি ইউ, ডি ডাব্লিউ, এগুলো স্মল চেঞ্জ বোঝানোর ক্ষেত্রে। তো এটা আমাদের এসব কনসেপ্ট আমাদের কাজে লাগবে। তো প্রথম কথা হচ্ছে, দেখো মনে করো একটা গ্যাসের প্রাথমিক অবস্থা P1 V1 T1, প্রাথমিক অবস্থা P1 V1 T1। এই অবস্থার নাম দিলাম আমি এ, স্টেট এ। এই স্টেট এ থেকে গ্যাসটা চলে গেল স্টেট বিতে, P2 V2 T2। স্টেট বিতে প্রেশার P2, ভলিউম V2, টেম্পারেচার T2। তার মানে প্রেশার P1 থেকে চেঞ্জ হয়ে P2 হলো, ভলিউম V1 থেকে চেঞ্জ হয়ে V2 হলো, টেম্পারেচার T1 থেকে চেঞ্জ হয়ে T2 হলো। এবং তোমরা সবাই জানো যে এন্ট্রপি ইজ এ স্টেট ফাংশন। তার মানে এন্ট্রপি ডিপেন্ডস করে স্টেটের ওপর, এন্ট্রপি ডিপেন্ড করে স্টেটের ওপর। এ স্টেট আর বি স্টেটের ওপরই এন্ট্রপির ডিপেন্ড করছে। এবং এ স্টেটে গ্যাসের প্রেশার V1, ভলিউম V1, টেম্পারেচার T1। বি স্টেটে গ্যাসের প্রেশার P2, ভলিউম V2, টেম্পারেচার T2। এখন দেখো, আমরা এখান থেকে এরকম একটা সিস্টেমে আমরা এন্ট্রপির চেঞ্জটা বের করব কি করে। একটা সিস্টেমে, একটা প্রক্রিয়াতে প্রেশার চেঞ্জ হয়েছে, ভলিউম চেঞ্জ হয়েছে, টেম্পারেচার চেঞ্জ হয়েছে। এটাকে সমচাপীয় বলা যাচ্ছে না, চাপ চেঞ্জ হয়েছে। সম আয়তন বলা যাচ্ছে না, ভলিউম চেঞ্জ হয়েছে। সমুষ্ণ বলা যাচ্ছে না, কারণ টেম্পারেচারও চেঞ্জ হয়েছে। আর রুদ্ধতাপীয় বলার মতন কোনো শর্ত দেয়নি, তাপের আদান প্রদান হচ্ছে কিনা, হঠাৎ করে আয়তন বাড়ছে কিনা, এগুলো কিন্তু কিছু বলেনি। তাহলে কোনো প্রথাগত কোনো প্রক্রিয়া, যেগুলো আমরা স্পেসিফিকভাবে বিভিন্ন প্রক্রিয়ার কথা আমরা বলি, সেগুলোতে আমরা আগে যাচ্ছি না। তো আমরা যদি বলি এখান থেকে আমাদের এন্ট্রপির চেঞ্জ হচ্ছে ডেল এস সমান ইন্টিগ্রেশন ডি কিউ বাই টি। এই সূত্রটা কেন নিলাম? কারণ টেম্পারেচার কিন্তু T1 থেকে চেঞ্জ হয়ে T2 হয়েছে। যেহেতু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এন্ট্রপির এই সূত্রটা আমাদের নিতে হবে। এখন থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল থেকে আমরা জানি ডি কিউ সমান আমরা লিখতে পারি ডি ইউ প্লাস ডি ডাব্লিউ বাই টি। দেখো, খুব মনোযোগ দিয়ে দেখবা, শুধু ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব ডেল এস ইন্টিগ্রেশন ডি ইউ বাই টি প্লাস ডি ডাব্লিউ বাই টি। এইভাবে লেখা যায়, ইন্টিগ্রেশন ডেল এস ডি ইউ বাই টি প্লাস ইন্টিগ্রেশন ডি ডাব্লিউ বাই টি। তোমরা সবাই জানো ডি ইউ ইন্টারনাল এনার্জির চেঞ্জ, ডি ইউ সমান এন সিভি ডিটি। এই সূত্রটা তোমরা সবাই জানো।
তাহলে ডিইউ এর জায়গায় বসবে এন সিভি ডিটি বাই টি। ডিডাব্লিউ মান তোমরা সবাই জানো, ডিডাব্লিউ সমান পি ইন্টু ডিভি। তাহলে ডিডাব্লিউর মান পি ইন্টু ডিভি বাই টি। এটুকু তোমরা সবাই বুঝতে পারলা। এবার দেখো ডেল এস সমান এন থাকলো, সিভি থাকলো, ডিটি থাকলো বাই টি। এখানে পিটা কিন্তু কনস্ট্যান্ট না, আমাদের এখানে প্রেশার কিন্তু চেঞ্জ হয়ে P1 থেকে P2 হয়েছে, পি কিন্তু কনস্ট্যান্ট না। তাহলে পিকে আমরা পরিবর্তনশীল হিসাবে ইউজ করতে হলে আমাদেরকে লিখতে হবে, আমরা সবাই জানি পিভি সমান এনআরটি। তাহলে পি সমান হবে এনআরটি বাই ভি। পিটাকে আমরা ইন টার্মস অফ টি এবং ভিতে কনভার্ট করলাম, যেহেতু টি আর ভি চেঞ্জ হচ্ছে অর্থাৎ পিও চেঞ্জ হচ্ছে। তাহলে পি এর জায়গায় এখন বসবে এন আর টি বাই ভি, আর সাথে আছে ডিভি বাই টি। এবার দেখো তাহলে ডেল এস এনট্রপির চেঞ্জ বের করছি, এনট্রপির চেঞ্জ হবে। এখানে এন কিন্তু মূল সংখ্যা আর সিভি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এই দুটো কনস্ট্যান্ট, এদেরকে বাইরে নাও। ডিটি বাই টি, এখানে এন মোল, আর হচ্ছে ধ্রুবক, টি আর টি কেটে যাবে, তাহলে এন আরটাকে বাইরে নিলে ডিভি বাই ভি। দেখো এখানে ডিটি আছে, ডিটি বাই টি, তার মানে এখানে ডিফারেন্সিয়াল ফ্যাক্টর হচ্ছে টেম্পারেচার। তাহলে টেম্পারেচার, এখানে টেম্পারেচারের লিমিট বসবে, টেম্পারেচারের লিমিট কিন্তু T1 থেকে T2 পর্যন্ত, T1 থেকে T2 পর্যন্ত। তাহলে এখানে ইন্টিগ্রেশন করার আগে লিমিট বসাতে হবে, T1 T2 ডিটি বাই টি। এখানে ডিভির লিমিট বসবে, ভি এর লিমিট বসবে, ডিভি আছে তাই ভি এর লিমিট কিন্তু দেখো V1 থেকে V2, তার মানে V1 থেকে V2 ডিভি বাই ভি। এখন ডেল এর সমান কী হবে দেখো, এন সিভি 1/t, এখানে ইন্টিগ্রেশন করলে হবে লন টি, লিমিট T1 থেকে T2 প্লাস এন আর লন ভি, V1 থেকে V2। তাহলে আমরা একবারে যদি লিখি, লিমিটটা বসাই দিয়ে, নিশ্চয়ই তোমরা ক্যালকুলেশনে অনেক ভালো, এন সিভি লিমিট বসালে এটা কিন্তু একবারে হয়ে যাবে লন T2 বাই T1 প্লাস এন আর লন V2 বাই V1। এইটা হচ্ছে আমাদের এনট্রপি যে চেঞ্জ হলো এই সিস্টেমে। তাহলে কোনো গ্যাসের প্রেশার P1 থেকে P2 হলো, ভলিউম V1 থেকে V2 হলো, টেম্পারেচার T1 থেকে T2 হলো। একটা গ্যাসের তিনটা রাশি P1 V1 T1 চেঞ্জ হয়ে P2 V2 T2 হয়ে গেল। তাহলে সেই গ্যাসের এনট্রপির চেঞ্জটা কেমন হবে? ডেল এস সমান NCV লন T2 বাই T1 প্লাস NR লন V2 বাই V1। সূত্রটা মুখস্থও বসাতে পারো, তবে সৃজনশীলের গ ঘয় আসলে এই ক্যালকুলেশনটা করে নিয়ে করলে তোমাদের জন্য বেশি ভালো হবে, টিচার খুশি মনে ফুল মার্কস দিয়ে দিবে। এখন তাহলে এনট্রপির চেঞ্জের সূত্রটা কী দাঁড়ালো, এখানে একবার লিখি, ডেল এস সমান NCV লন ফাইনাল টেম্পারেচার বাই ইনিশিয়াল টেম্পারেচার প্লাস NR লন ফাইনাল ভলিউম বাই ইনিশিয়াল ভলিউম। সূত্রের মধ্যে কোনো প্রেশার নাই, কারণ প্রেশারকে আমরা টেম্পারেচার এবং ভলিউম দিয়ে রিপ্লেস করে দিছি। অলরেডি এর মধ্যে প্রেশার নাই, কিন্তু না থেকেও কিন্তু এর মধ্যে আসলে প্রেশার আছে কিন্তু। তো এইটা হচ্ছে আমাদের এনট্রপির চেঞ্জ। এখন একটা মজার জিনিস দেখো, তাহলে এখন যদি বলে, মনে করো 2 মোল নাইট্রোজেন গ্যাসের চাপ 1 অ্যাটমসফিয়ার, আয়তন 2 মিটার কিউব এবং তাপমাত্রা 273 কেলভিন।
চাপ, আয়তন ও তাপমাত্রা পরিবর্তন হয়ে 2 অ্যাটমসফিয়ার 3 মিটার কিউব ও 50 ডিগ্রি সেলসিয়াস হলে এনট্রপির পরিবর্তন কত? এখানে একটা জিনিস খেয়াল করো, চাপ P1, ভলিউম V1, টেম্পারেচার T1 দেওয়া আছে। এই তিনটা রাশি চেঞ্জ হয়ে গেছে P2, এটা হয়ে গেছে V2, এটা হয়ে গেছে T2। এনট্রপির চেঞ্জ কত? বলছে 2 মোল গ্যাস, নাইট্রোজেন গ্যাস, 2 মোল নাইট্রোজেন গ্যাস। তাহলে ΔS সমান হবে NCV ln T2/T1 প্লাস NR ln V2/V1। এখানে সিভিটা তুমি বের করে নিবা, সিভির মান নাইট্রোজেনের জন্য সিভির মান হচ্ছে R/γ-1, 8.314 বাই নাইট্রোজেন দ্বিপরমাণু গ্যাস, তাহলে হবে 1.4 - 1। এখান থেকে সিভির মানটা বের করে নিবা, নিয়ে এখানে বসাবা। তাহলে 2 মোল বসবে, এই জায়গা থেকে সিভির মানটা বসবে লন T2/T1 50 ডিগ্রি সেলসিয়াস মানে কি 50 প্লাস 273, 283, 283, 93, 3, 13, 23, 323 বাই T1 হচ্ছে 273 প্লাস এন এর মান 2 আর এর মান 8.314 লন V2 এর মান হচ্ছে, সরি আমরা একই এককে দিব, এটা সেন্টিমিটার দিব না, 3/2। একই একক না থাকলে একক চেঞ্জ করবো, এখানে আমি আর জটিলতা যাচ্ছি না, জাস্ট সূত্রের ব্যবহারটা দেখাচ্ছি। এইটা হিসাব করে যা হবে এটাই হবে জুল পার কেলভিন এনট্রপির চেঞ্জ। তো আমরা বিভিন্ন প্রক্রিয়ার জন্য এনট্রপির চেঞ্জটা বের করতে চেয়েছিলাম, কিন্তু আমরা এখনো স্পেশাল কোনো প্রক্রিয়ায় গেলাম না। তিনটা রাশি প্রেসার, ভলিউম, টেম্পারেচার তিনটাই চেঞ্জ হয়েছে, এরকম একটা প্রসেসে আমরা এনট্রপির চেঞ্জের সূত্রটা দেখলাম। বাকিগুলো দেখো এখন এমনি বের হয়ে যাবে। দেখো এখানে এনট্রপির চেঞ্জের সূত্র ছিল NCV ln T2/T1 প্লাস NR ln V2/V1। এখন যদি তোমাকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন কেমন হবে, সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন কেমন হবে, তো সমষ্ণ প্রক্রিয়ায় মানে কিন্তু T1 আর T2 সমান। তার মানে এই যে এই সূত্র থেকেই পাবা T2 আর T1 যদি সমান হয় তাহলে লন T2/T1 সমান হবে লন 1, লন 1 এর মান 0। তার মানে এনট্রপির চেঞ্জ হবে ΔS সমান, যেহেতু এটা 0 হয়ে যাচ্ছে, এটুকু 0 হয়ে গেলে থাকবে NR ln V2/V1। তাহলে এই যে সূত্রটা দেখছো এইটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপির চেঞ্জ। এখন যদি আমরা বলি সম আয়তন প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন, সম আয়তন প্রক্রিয়া মানে কিন্তু V1 আর V2 সমান। দেখো V1 আর V2 যখন সমান হবে তখন লন V2/V1 এর মান হবে 1, লন 1 এটা হবে 0। তার মানে এইটুকু 0 হয়ে গেলে এনট্রপির চেঞ্জ হবে NCV ln T2/T1। এইটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়ায় এনট্রপির চেঞ্জ। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপির চেঞ্জ NR ln V2/V1, সম আয়তন প্রক্রিয়া এনট্রপির চেঞ্জ NCV ln T2/T1। এখন যদি বলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন,
রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন, এখানে আর আমরা এখান থেকে আমাদের আসতে হচ্ছে না। রুদ্ধতাপীয় পরিবর্তনে গোড়ায় গলদ ডিকিউ জিরো, সেক্ষেত্রে ডেল এস সমান এই যে এই সূত্র ডিকিউ বাই টি, এটা তো জিরো মানে জিরো, তার মানে ডেল এস সমান হচ্ছে জিরো। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না, এটা পার্ট 2তেই আমি বলছিলাম। আর এবার সমচাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন, এটাকে একটু অন্যভাবে দেখতে হবে, এখান থেকে আসবে না। এটাকে আমরা কি করব দেখো, আমরা সবাই জানি যে এন্ট্রপির চেঞ্জ হবে যে সমচাপীয়, প্রেশার কনস্ট্যান্ট, কিন্তু টেম্পারেচার তো কনস্ট্যান্ট না, তাহলে আমরা এই সূত্রটা নিব। এখন দেখো প্রেশার যদি কনস্ট্যান্ট থাকে, প্রেশার কনস্ট্যান্ট থাকলে, এগুলো একটু দ্রুত লিখছি, বানান টানান ভুল হলে মাফ করে দিও। প্রেশার কনস্ট্যান্ট থাকলে আমরা লিখতে পারি P1 ইকুয়াল P2, আর প্রেশার কনস্ট্যান্ট থাকলে ডি কিউ এর সূত্র কি বলতো? ডি কিউ এর সূত্র হচ্ছে NCP DT। ফার্স্ট ল, থার্মোডাইনামিক ফার্স্ট ল পড়ার সময় ওই অংশে আমরা এটা পড়ছিলাম, ডি কিউ সমান NCP DT। তাহলে এন্ট্রপির চেঞ্জ ডেল এস সমান হবে, এখানে বসাও ডি কিউ এর মান বসাও NCP DT বাই টি। এখানে NCP হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে আসবে, এবং অবশ্যই তুমি লিমিট বসাবা। টেম্পারেচারের লিমিট ছিল T1 থেকে T2, টেম্পারেচারের লিমিট T1 থেকে T2, এখানে DT বাই টি। তাহলে ডেল এস সমান হবে, তুমি ইন্টিগ্রেশন করো, তার আগে কনস্ট্যান্ট দুটো লিখতে হবে, NCP ln T, T1 T2, তাহলে NCP ln, এটা একবারে লিখলে হবে T2 বাই T1। এইটা হচ্ছে আমাদের সমচাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির চেঞ্জ, সেই সূত্রটা। তাহলে আমরা কি কি পেলাম? আমরা পেলাম এন্ট্রপির চেঞ্জ NCV ln T2 বাই T1 প্লাস NR ln V2 বাই V1। any প্রসেস, যে কোনো প্রসেস, কোনো নির্দিষ্ট কোনো প্রসেস না, প্রেশার ভলিউম টেম্পারেচার তিনটাই চেঞ্জ হয়েছে, সেখানে এন্ট্রপির চেঞ্জ NCV ln V2 বাই NR ln V2 বাই V1, এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস, সমউষ্ণ প্রক্রিয়ায়, আইসোথার্মাল প্রসেসে এন্ট্রপির চেঞ্জ। ডেল এস সমান NCV ln T2 বাই T1, এটা হচ্ছে আইসোকোরিক প্রসেসে। সম আয়তন প্রক্রিয়ায় এন্ট্রপির চেঞ্জের সূত্র হচ্ছে এটা, ডেল এস সমান NCP ln T2 বাই T1, এটা হচ্ছে আইসোবারিক প্রসেসে। তাহলে যে কোনো প্রসেসে এন্ট্রপির চেঞ্জ এটা, যে কোনো বলতে কিন্তু নির্দিষ্ট এই যে আইসোথার্মাল, আইসোকোরিক, আইসোবারিক, অ্যাডিয়াব্যাটিক এগুলো না, যে 4 ধরনের প্রক্রিয়ার কথা আমরা বলি সেগুলো না, যে প্রত্যেকটা প্রসেসেই তো কিছু না কিছু কনস্ট্যান্ট থাকে, এটাতে কিচ্ছু কনস্ট্যান্ট নাই, মানে এটা একটা মানে কি বলবো, একটা উথাল পাথাল একটা প্রসেস আর কি। আর আইসোথার্মাল যেখানে সমউষ্ণ প্রক্রিয়ায়, তখন এন্ট্রপির চেঞ্জ হচ্ছে এটা। আইসোকোরিক মানে সমআয়তন প্রক্রিয়া, এন্ট্রপির চেঞ্জ হচ্ছে এটা। আইসোবারিকে সমআয়তন সমচাপীয় প্রক্রিয়া, আইসোবারিকে এন্ট্রপির চেঞ্জ হচ্ছে এটা। তো ভালো করে সূত্রগুলো মাথায় রাখতে হবে এবং এগুলো দিয়ে কিন্তু অঙ্ক করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এবার দেখো আমরা খুব মজার একটা জিনিস করব, সেটা হচ্ছে কার্নোর চক্রে এন্ট্রপির পরিবর্তনটা কেমন হয়। কার্নোর সাইকেলে, কার্নোর ইঞ্জিনের যে প্রসেসে কাজটা করে, সেখানে এন্ট্রপির চেঞ্জটা কেমন হয়। তার আগে আমরা অবশ্যই একটা কার্নোর চক্রটা এঁকে নিব।
কার্নোট চক্রটা এরকম, মনে করো এ থেকে বি একটা সমষ্ণ প্রসারণ, সমষ্ণ প্রসারণের পর বি থেকে সিতে যখন যাচ্ছি তখন এটা একটা রুদ্ধ তাপীয় প্রসারণ, তারপর সি থেকে যখন ডিতে আসছি তখন এটা একটা সমষ্ণ সংকোচন, এবং ডি থেকে যখন আমি এতে যাচ্ছি তখন এটা হচ্ছে একটা রুদ্ধতাপীয় সংকোচন। সাইকেলটা এরকমভাবে কাজ করছে। একটা সমষ্ণ প্রসারণ হয়ে কিছু কাজ হলো, একটা রুদ্ধতাপীয় প্রসারণে কিছু কাজ হলো, একটা সমষ্ণ সংকোচনে কিছু নেগেটিভ কাজ হলো, একটা রুদ্ধতাপীয় সংকোচনে কিছু নেগেটিভ কাজ হলো, এবং টোটাল কাজটা যে পজিটিভ ওইটুকুই আমাদের সম্পাদিত কাজ কার্নোট ইঞ্জিনে, এবং সেটাকেই রিপ্রেজেন্ট করা হচ্ছে একটা গ্রাফের সাহায্যে। তো এখানে মনে করো এ থেকে বি আইসোথার্মাল এক্সপেনশন, আইসোথার্মাল এক্সপেনশনে যেহেতু এক্সপেনশন হয়েছে এখানে গৃহীত তাপ, এখানে গৃহীত তাপ হচ্ছে Q1, যেহেতু এটা গৃহীত তাপ অর্থাৎ এটা পজিটিভ। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো তাপ গ্রহণ বা বর্জন হয় না, রুদ্ধতাপীয়তে কোনো তাপ গ্রহণ বা বর্জন হয় না, তার মানে এই জায়গায় কোনো তাপের গ্রহণ বা বর্জন নাই। সি থেকে ডি একটা সমষ্ণ সংকোচন, যখন সংকোচন হয় তখন তাপের বর্জন হয়। এই জায়গায় আমি ধরে নিলাম তাপের বর্জিত তাপ হচ্ছে Q2, এটা যেহেতু বর্জিত তাপ অর্থাৎ এটা নেগেটিভ, এবং DA এটা একটা রুদ্ধতাপীয় কম্প্রেশন, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, এবং রুদ্ধতাপীয় হওয়ার কারণে ডি থেকে এ এই প্রসেসটাতে কিন্তু তাপের কোনো আদান প্রদান নাই। এখন দেখো এ থেকে বি টোটালটা একটা সমষ্ণ প্রক্রিয়া হওয়ায় এ থেকে বি এর টেম্পারেচার, সব জায়গার টেম্পারেচার কিন্তু T1, এবং সি থেকে ডির যে কোনো জায়গায় টেম্পারেচার কিন্তু T2। তাহলে এ থেকে বিতে টেম্পারেচার চেঞ্জ হয়নি, বি থেকে যখন আমি সিতে আসছি টেম্পারেচার T1 থেকে T2 হয়েছে, আবার ডি থেকে যখন আমি এতে গেছি তখন টেম্পারেচার T2 থেকে T1 হয়েছে, কিন্তু এ থেকে বি আর সি থেকে ডিতে টেম্পারেচারের কোনো চেঞ্জ হয়নি। তাহলে আমরা লিখতে পারি, এখানে একটা জিনিস দেখো, পি বিন্দুতে প্রেসার আর ভলিউম কত P1 V1, বি বিন্দুতে প্রেসার আর ভলিউম কত P2 V2, সি বিন্দুতে প্রেসার ভলিউম কত P3 V3, আর ডি বিন্দুতে প্রেসার আর ভলিউম কত P4 V4। তো এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, কার্নোট যে চক্র, কার্নোট সাইকেল is a reversible process, কার্নোট সাইকেল ইজ এটা একটা প্রত্যাগামী প্রক্রিয়া, রিভার্সেবল প্রসেস, এটা একটা প্রত্যাগামী প্রক্রিয়া। এবং পূর্বের ক্লাসে আমি বলছিলাম প্রত্যাগামী প্রক্রিয়াতে এনট্রপির চেঞ্জ 0 হয়, তার মানে এনট্রপির কোনো চেঞ্জ হয় না, কারণ এটা বিপরীতমুখীভাবে আবার প্রত্যাবর্তন করতে পারে প্রক্রিয়াটা। তার মানে এ থেকে সি এর মধ্যে যদি Q1 পরিমাণ তাপ গ্রহণ হয়ে থাকে তাহলে সি থেকে এর মধ্যে Q2 পরিমাণ তাপ বর্জিত হয়েছে। এখানে তাপের গ্রহণও হচ্ছে এবং এটা বিপরীতভাবে ক্রিয়া করে আবার তাপ বর্জনও করছে, এই জন্য এটা প্রত্যাগামী প্রক্রিয়া, এবং প্রত্যাগামী প্রক্রিয়ায় ডেল এস এর মান 0 হয়, তার মানে এনট্রপি চেঞ্জ হয় না। তো এটা কিন্তু আমরা মোটের ওপর বলছি যে আমাদের এই প্রত্যাগামী প্রক্রিয়াতে এনট্রপি স্থির থাকছে, কিন্তু এখানে 4টা ধাপ হয়েছে, সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। এই 4টা প্রসেসের মোট এনট্রপি বের করে আমাদের 0 হয় কিনা, মোট এনট্রপির চেঞ্জটা বের করে 0 হয় কিনা সেটা একটু আমরা দেখব। দেখো তো প্রথমে এবি মানে যেটা সমষ্ণ প্রসারণ, সমষ্ণ প্রসারণে এনট্রপির পরিবর্তন ডেল এস এ থেকে বি,
এ বি ধাপ যেটা, এ থেকে বিতে যেতে এন্ট্রপির পরিবর্তন হবে Q1 বাই T1। Q1 এর আগে তুমি প্লাস দিতে পারো, যেহেতু কনস্ট্যান্ট টেম্পারেচার এই জন্য নিচে দিলাম T1 ওপরে Q1। এটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। তারপরে বিসি ধাপ যেটা, যেটাকে বলা হচ্ছে রুদ্ধ তাপীয় প্রসারণ। রুদ্ধ তাপীয় প্রসারণে এন্ট্রপির পরিবর্তন ডেল এস, মানে বি থেকে সিতে যাওয়ার সময় ডেল এস এর পরিবর্তন হবে কত? 0। কারণ রুদ্ধতাপীয় পরিবর্তনে, রুদ্ধতাপীয় প্রসেসে এন্ট্রপির কোনো চেঞ্জ হয় না, কারণ তাপের আদান প্রদান হয় না। মানে 0 না লিখে যদি তুমি এটা বলতা যে ডেল কিউ বাই টি এরকম কিছু যদি লিখতা, তাহলে ডেল কিউ কত? 0, মানে 0। এটা যেহেতু ডেল কিউ 0, গোড়াতেই গলদের, কোনো তাপের আদান প্রদানই হচ্ছে না। তারপরে সিডি, এটা হচ্ছে সমষ্ণ সংকোচনে এন্ট্রপির পরিবর্তন ডেল এস সি থেকে ডি। সি থেকে ডি কি হবে? হবে Q2 বাই T2। এই জায়গার সি থেকে ডি ধাপে কিন্তু টেম্পারেচার T2 এবং বর্জিত তাপ Q2, যেহেতু বর্জিত তাপ অর্থাৎ এখানে হবে মাইনাস। আরেকটা ধাপ থাকলো DA, এটা হচ্ছে রুদ্ধ তাপীয় সংকোচন। তাহলে রুদ্ধ তাপীয় সংকোচনে এন্ট্রপির পরিবর্তন ডেল এস, এবার ডি থেকে এ হবে 0, কারণ রুদ্ধতাপীয় প্রসেসে এন্ট্রপির চেঞ্জ হয় না। তাহলে টোটাল এন্ট্রপি, এই কার্নোট সাইকেলের টোটাল এন্ট্রপি ডেল এস টোটাল ইকুয়াল, দেখো ডেল এস এ থেকে বি, ডেল এস বি থেকে সি, ডেল এস সি থেকে ডি এবং ডেল এস ডি থেকে এ। তাহলে ডেল এস টোটাল কি হবে বলো? ডেল এস এ থেকে বি, এটা হচ্ছে Q1 বাই T1, সামনে প্লাস আছে, দিলেও হয় না দিলেও হয়। ডেল এস বি থেকে সি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া 0। ডেল এস সি থেকে ডি, এটা হবে মাইনাস Q2 বাই T2, তাহলে প্লাস মাইনাস এটা হয়ে যাবে মাইনাস। আর ডেল এস ডি থেকে এ, এটা রুদ্ধতাপীয় পরিবর্তন, এটা হবে 0। তাহলে ডেল এস টোটাল দাঁড়াচ্ছে Q1 বাই T1 মাইনাস Q2 বাই T2। তাহলে দেখো ডেল এস টোটাল Q1 বাই T1 মাইনাস Q2 বাই T2। এবার ফ্রম কার্নোট সাইকেল, ফ্রম কার্নোট সাইকেল থেকে তুমি কি পাচ্ছ? কার্নোট সাইকেল থেকে আমরা পাইছি এই সূত্রটা, Q1 বাই Q2 ইকুয়াল T1 বাই T2। তাহলে আমরা লিখতে পারি Q1 বাই T1 ইকুয়াল Q2 বাই T2। এই যে শর্তটা, এটা যদি তুমি এখানে অ্যাপ্লাই করো, তাহলে ডেল এস টোটাল কি হবে? তার মানে Q1 বাই T1, মানে Q1 বাই T1, Q1 বাই T1 মাইনাস Q2 বাই T2। দেখো Q1 বাই T1, Q2 বাই T2 এর জায়গাতে তুমি এটাই বসাই দিতে পারো, Q1 বাই T1, এটা কেটে হবে 0। তার মানে কার্নোট সাইকেলে একটা প্রত্যাগামী প্রক্রিয়া এবং প্রত্যাগামী প্রক্রিয়ায় টোটাল এন্ট্রপির চেঞ্জ হয় 0। তো এটা সবাই আশা করি বুঝতে পারছো। এর পরের ক্লাসে এন্ট্রপি পার্ট 4-এর ভিডিওটা তোমরা ওটার জন্য অপেক্ষা করো, আমি 2-1 দিনের মধ্যে দিয়ে দিব। ওই ভিডিওতে তোমরা এন্ট্রপি রিলেটেড গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করব একটা একটা করে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পার্ট 4টা আবার দেখা হবে। ধন্যবাদ। এবং অবশ্যই চঞ্চল ফিজিক্স ক্লিনিকের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যেন ক্লাসের নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও। কমেন্ট করো এবং শেয়ার করো, তোমাদের মতামত দাও। তোমাদের কোনো টপিকের উপর ক্লাস লাগলে সেটা আমাকে জানাও এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। তোমরা যদি ভিডিওটা দেখো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদের যদি কিছু শেখাইতে পারি, তাহলেই আমাদের এই পরিশ্রমটা
সার্থক হবে। ধন্যবাদ।